হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আরজে স্টাডি আইকিউ। তো বন্ধুরা, আজকে আমরা শুরু করব ভারতের অর্থনীতি। এটা পার্ট 3 আছে, পার্ট 2 বা পার্ট 1 যদি তোমরা দেখে না থাকো তো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিতে পারো বা আমার চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, 1 নম্বর কোশ্চেন কি বলছে, সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1988 সালে। সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1988 সালে সেবি প্রতিষ্ঠিত হয়েছিল। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভারতের শিল্প পুনর্গঠন নিগমটি কবে প্রতিষ্ঠিত হয়? 1971 সালে। ভারতের শিল্প পুনর্গঠন নিগমটি কবে প্রতিষ্ঠিত হয়? 1971 সালে। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভারতের শিল্প পুনর্গঠন ব্যাংকটি কবে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে। ভারতের শিল্প পুনর্গঠন ব্যাংকটি কবে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভারতের শিল্প বিনিয়োগ নিগমটি ভারতের শিল্প বিনিয়োগ ব্যাংকে পরিণত হয়েছিল কবে? 1997 সালে। ভারতের শিল্প বিনিয়োগ নিগমটি ভারতের শিল্প বিনিয়োগ ব্যাংকে পরিণত হয়েছিল কবে? না, 1997 সালে। 5 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভারতের শিল্প অর্থ সরবরাহ নিগমটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1949 সালে। ভারতের শিল্প অর্থ সরবরাহ নিগমটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1949 সালে। এবার 6 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভারতবর্ষে 18টি রাজ্যের অর্থ সরবরাহ নিগমটি স্টেট ফিনান্স কর্পোরেশন এর মধ্যে 17টি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1951 সালে। ভারতবর্ষে 18টি রাজ্যের অর্থ সরবরাহ নিগম এর মধ্যে 17টি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? না, 1951 সালে। 17টি প্রতিষ্ঠিত হয়েছিল 1951 সালে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, মাথায় রাখবে। 7 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতের রপ্তানি আমদানি ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় কবে? 1985 সালে 1 জানুয়ারি। ভারতের রপ্তানি আমদানি ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় কবে? 1982 সালে 1 জানুয়ারি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যাক্সিমাম পরীক্ষায় তোমাদের আসে, মনে রাখবে। 8 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভারতের ব্যাংক ব্যবস্থা সংস্কার সাধনের উদ্দেশ্যে নরসিমহাম কমিটির দ্বিতীয় প্রতিবেদনটি প্রকাশিত হয় কবে? 1998 সালে। কি বলছে বলছে ভারতের ব্যাংক ব্যবস্থা সংস্কার সাধনের উদ্দেশ্যে নরসিমহাম কমিটির দ্বিতীয় প্রতিবেদনটি প্রকাশিত হয় কবে? 1998 সালে। 9 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, 1991 সালে গঠিত কোন কমিটির সুপারিশে নগদ সংরক্ষণের অনুপাত এবং বিধিবদ্ধ নগদ অনুপাতগুলি মান ক্রমশ কমানো হয়ে থাকে? নরসিমহাম কমিটি সুপারিশে। তো দেখো, 1991 সালে গঠিত কোন কমিটির সুপারিশে নগদ সংরক্ষণের অনুপাত, ক্যাশ রিজার্ভ রেশিও এবং বিধিবদ্ধ নগদ অনুপাতগুলি স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিওর মান ক্রমশ কমানো হয়ে থাকে? নরসিমহাম কমিটির সুপারিশে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বর দেখো কি বলছে, ভারতের রিজার্ভ ব্যাংকের সস্তা আর্থিক নীতিতে কি করা হয়ে থাকে? না, সুদের হার কমিয়ে অর্থের যোগান বৃদ্ধি করা হয়ে থাকে। কি বলছে বলছে ভারতের রিজার্ভ ব্যাংকের সস্তা আর্থিক নীতিতে কি করা হয়ে থাকে? না, সুদের হার কমিয়ে অর্থের যোগান বৃদ্ধি করা হয়ে থাকে। এবার 11 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, বলছে ভারতের রিজার্ভ ব্যাংকের চড়া আর্থিক নীতিতে কি করা হয়ে থাকে? না, সুদের হার বাড়িয়ে অর্থের যোগান কমানো হয়ে থাকে। 11 নম্বর কোশ্চেন কি বলছে বলছে ভারতের রিজার্ভ ব্যাংকের চড়া আর্থিক নীতিতে কি করা হয়ে থাকে? না, সুদের হার বাড়িয়ে অর্থের যোগান কমানো হয়। 12 নম্বর কোশ্চেন কি বলছে, পৃথিবীর কোন দেশে 12টি ফেডারেল রিজার্ভ ব্যাংক একত্রিত হয়ে একটি কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা পালন করে? মার্কিন যুক্তরাষ্ট্রে। পৃথিবীর কোন দেশে 12টি ফেডারেল রিজার্ভ ব্যাংক একত্রিত হয়ে একটি কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা পালন করে? মার্কিন যুক্তরাষ্ট্র। 13 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং কত সালে? গ্রেট ব্রিটেন হয় 1694 সালে।
পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং কত সালে? গ্রেট ব্রিটেনে হয় 1694 সালে। 14 নম্বর কোশ্চেন দেখো কি, ব্যাংক অফ ইংল্যান্ড প্রকৃত কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ শুরু করে কবে থেকে? 1844 সালে। 1844 সাল থেকে ব্যাংক অফ ইংল্যান্ড প্রকৃত কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ শুরু করে কবে থেকে? 1844 সাল থেকে। 15 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভারতের ব্যক্তিগত আয়কর হলো কি? বর্ধমান কর। ভারতের ব্যক্তিগত আয়কর হলো কি? বর্তমান কর। 16 নম্বর কোশ্চেন দেখো, ভারতের আয়করটি হলো কি ধরনের? প্রত্যক্ষ ও ক্রমবর্ধমান। ভারতের আয়করটি হলো কি ধরনের? প্রত্যক্ষ এবং ক্রমবর্ধমান কর। 17 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভারতের কেন্দ্রীয় সরকার পরিকল্পনাকালে কোন কর থেকে সর্বাধিক রাজস্ব আদায় করে থাকে? কেন্দ্রীয় অন্তঃশুল্ক। 17 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে ভারতের কেন্দ্রীয় সরকার পরিকল্পনাকালে কোন কর থেকে সর্বাধিক রাজস্ব আদায় করে থাকে? কেন্দ্রীয় অন্তঃশুল্ক কর থেকে। 18 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভারতের রাজ্য সরকারগুলি কোন কর থেকে সর্বাধিক রাজস্ব আদায় করে থাকে? বিক্রয় কর থেকে। ভারতের রাজ্য সরকারগুলি কোন কর থেকে সর্বাধিক রাজস্ব আদায় করে? রাজ্য আর কি কোন কর থেকে সর্বাধিক রাজস্ব আদায় করে? বিক্রয় কর থেকে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে, এটা ভিভিআই কোশ্চেন তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, কোন করটি কেন্দ্রীয় সরকার আরোপ করে এবং তার রাজস্ব সংগ্রহ করে, কিন্তু তার রাজস্ব বণ্টিত হয় শুধুমাত্র রাজ্য সরকারগুলির মাধ্যমে? 1 নম্বর দেখো, রেল যাত্রীর ভাড়া ও মালের ভাড়ার উপর আরোপিত কর। 2 নম্বর হচ্ছে কৃষিযোগ্য ভূমি ছাড়া অন্যান্য সম্পদের উপর অর্পিত কর। 3 নম্বর হচ্ছে খবরের কাগজ ও ম্যাগাজিনের উপরে বিক্রয় কর। তার 19 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, বলছে কোন করটি কেন্দ্রীয় সরকার আরোপ করে এবং তার রাজস্ব সংগ্রহ করে কেন্দ্রীয় সরকার, কিন্তু তার রাজস্ব বণ্টিত হয় শুধুমাত্র রাজ্য সরকারগুলির মাধ্যমে? তো দেখো, রেলপথে যাত্রী ভাড়া ও মালের ভাড়ার উপর হচ্ছে আরোপিত কর। 2 নম্বর দেখো, কৃষিযোগ্য ভূমি ছাড়া অন্যান্য সম্পদের উপর অর্পিত কর। 3 নম্বর হচ্ছে খবরের কাগজের উপর এবং ম্যাগাজিনের উপর বিক্রয় কর হচ্ছে রাজ্য সরকার হচ্ছে নেয়। 20 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, কোন করটি কেন্দ্রীয় সরকার আরোপ করে কিন্তু তাদের রাজস্ব কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টিত হয়? কেন্দ্রীয় অন্তঃশুল্ক, কৃষির আয় ছাড়া অন্যান্য সমস্ত আয়ের উপর অর্পিত কর। তো 20 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, কোন করটি কেন্দ্রীয় সরকার আরোপ করে কিন্তু তাদের রাজস্ব কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টিত হয়? কেন্দ্রীয় অন্তঃশুল্ক, কৃষির আয় ছাড়া অন্যান্য সমস্ত আয়ের উপর অর্পিত কর। 21 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ব্যক্তিগত আয়কর আরোপিত হয় সেগুলি কি কি? ব্যক্তিগত আয়ের উপরে, কোম্পানি আয়ের উপরে এবং অবিভক্ত হিন্দু পরিবারের আয়ের উপরে। ব্যক্তিগত আয়কর আরোপিত হয় সেগুলি কি কি? না, ব্যক্তির আয়ের উপরে, কোম্পানি আয়ের উপরে এবং অবিভক্ত হিন্দু পরিবারের আয়ের উপরে। 22 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, দান কর ভারতীয় অর্থ ব্যবস্থায় কবে থেকে শুরু হয়? 1958 সালে। দান কর ভারতীয় অর্থ ব্যবস্থায় কবে থেকে শুরু হয়? 1958 সালে। 23 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতীয় অর্থ ব্যবস্থায় দান করকে অস্তিত্বহীন করা হয় কবে থেকে? 1997-98 সালে কেন্দ্রীয় বাজেটের প্রস্তাবে। ভারতীয় অর্থ ব্যবস্থায় দান করকে অস্তিত্বহীন করা হয় কবে থেকে? 1997-98 সালে কেন্দ্রীয় বাজেট প্রস্তাবে। 24 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতীয় অর্থ ব্যবস্থায় বাৎসরিক করটি শুরু হয়েছে কবে? 1957 সালে। ভারতীয় অর্থ ব্যবস্থায় বাৎসরিক করটি শুরু হয়েছে কবে? 1957 সালে। 25 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতীয় অর্থনীতিতে 1976 সালে মূল্যযুক্ত কর চালু হয়েছিল কোন কমিটির সুপারিশে? এল.কে. ঝা কমিটির সুপারিশে। ভারতীয় অর্থনীতিতে 1976 সালে মূল্যযুক্ত কর চালু হয়েছিল কোন কমিটির সুপারিশে? এল.কে. ঝা কমিটির সুপারিশে। তো বন্ধুরা, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।